হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে এসএসসি রসায়নের অধ্যায় 4 অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়ের চতুর্থ ভিডিও। আজকে মূলত আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানব। আচ্ছা, তাহলে প্রথমেই কিছু প্রশ্ন, যে পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা আসলে কি। এর ইংলিশ দেখো, পর্যায়বৃত্ত মানে কি, বারবার একটা জিনিস রিপিট হইতেছে। ঠিক আছে, আমরা কিন্তু ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় আছে সেই গতির মধ্যেও পর্যায়বৃত্ত গতি নামে একটা গতি সম্পর্কে জানছিলাম। সেই গতিটাই কি বলা হয়েছিল বলো তো? কোন একটা গতিশীল বস্তু একটা কি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাই না? এটাই তো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা ছিল। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? এগুলো এমন কিছু ধর্ম যেগুলো রিপিটেশন হয়, ঠিক আছে, বারবার সেম জিনিস রিপিট হয়। তাহলে এর ইংলিশ দেখো, পর্যায়বৃত্ত মানে পিরিয়ডিক ধর্ম বা বৈশিষ্ট্যর ইংলিশ হলো প্রপার্টিস, মৌলের ইংলিশ তো এলিমেন্ট। তাহলে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট। এখন এর সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। সাপোজ আমাদের যে পর্যায় সারণী আমরা পড়ছি গত 3টা ভিডিওতে, একটু যদি দেখাই, এই পর্যায় সারণী, ঠিক আছে, এই পর্যায় সারণীর এই যে আনুভূমিক যে এগুলোকে কি বলে বলো তো? আনুভূমিক মানে এই যে এই একটা, তারপরে এই একটা, এগুলোকে কি বলে এক একটা? পর্যায় বলে, হ্যাঁ, অথবা আনুভূমিক সারিও বলা যাইতে পারে। আর এই যে এগুলো লম্বা লম্বা, এগুলোকে কি বলে? গ্রুপ বলে অথবা কলাম বলে, তাই তো? তাহলে আমরা দেখছিলাম যে পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে আর 18টা গ্রুপ আছে। এখন আমরা এই পর্যায় সারণীর যে কোনো একটা পর্যায় মনে করো নেব। সাপোজ আমি এই চতুর্থ যে পর্যায়টা দেখতেছো, যেই পর্যায়ে পটাশিয়াম থেকে শুরু হয়, ঠিক আছে, এই যে চতুর্থ পর্যায়টা পটাশিয়াম থেকে শুরু হয়। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এভাবে করতে করতে কি আমরা একেবারে ক্রিপ্টন পর্যন্ত আসবো, ঠিক আছে, এই যে ক্রিপ্টন পর্যন্ত। তাহলে যে পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত আসলাম। আমরা কিন্তু ডান বাম চিনি, তাই না? আবার অনেকের চিনতে সমস্যাও হতে পারে। এটা মনে রাখবা, আমরা হাত দিয়ে যে খাই ওইটা ডান হাত, মানে এভাবে অনেকে মনে রাখে। ঠিক আছে, তার মানে পর্যায় সারণীর এই দিকটা হইলো বাম দিক, আর এই বাম দিক থেকে আস্তে আস্তে এই দিকটা হইলো ডান দিক। তাহলে তুমি যখন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে আসো, অথবা তুমি যখন পর্যায় সারণীর ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসো, তখন কিছু ধর্ম চেঞ্জ হয়। ঠিক আছে, আর চেঞ্জটা কেমন? একদম সিরিয়াল বাই, মনে করো হয় বাড়তে থাকে, নাহলে সিরিয়াল বাই কমতে থাকে। দেখো সংজ্ঞাটা, যে পর্যায় সারণীর একটি নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অথবা ডান থেকে বাম দিকে গেলে মৌলসমূহের যে সকল ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, ব্র্যাকেটে লেখা কি, কিছু ব্যতিক্রম ছাড়া, মানে ব্যতিক্রম আছে, ঠিক আছে। মোদ্দা কথা, যে সকল ধর্ম বাম থেকে ডান অথবা ডান থেকে বাম একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করলে চেঞ্জ হয়, কিভাবে বলছে? পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে একদম সিরিয়াল, আস্তে আস্তে হয়তো বা বাড়তেছে আর নাহলে আস্তে আস্তে হয়তো বা কমতেছে, ঠিক আছে। আর এটা কিন্তু শুধুমাত্র একটা পর্যায়ের হয় না। যেমন এই যে ছবিটার দিকে তুমি চতুর্থ পর্যায় নিয়ে যখন চিন্তা করছো, চতুর্থ পর্যায়েও সাপোজ এই দিক থেকে এই দিকে একটা ধর্ম আস্তে আস্তে বাড়তে আছে। এখন এটাকে শুধুমাত্র চতুর্থ পর্যায়ের জন্যই প্রযোজ্য না। তুমি যদি পঞ্চম পর্যায়ের কথা চিন্তা করো, সেইখানেও হয়তো ওই ধর্মটা এভাবে বাড়তেই থাকবে। ষষ্ঠ পর্যায় এভাবে ডান দিকে যাবা, বাড়তেই থাকবে। সপ্তম পর্যায়ে ডান দিকে যাবা, বাড়তেই থাকবে। আবার এমনও হইতে পারতো যে ডান দিকে যাইতেছো, কমতে আছে, কমতেছে, কমতেছে, ঠিক আছে। কিছু কিছু পর্যায়বৃত্ত ধর্ম এই বাম থেকে ডানের দিকে গেলে বাড়বে, আর কিছু কিছু পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে কমবে, ঠিক আছে। এখন আমার তো আগে পর্যায়বৃত্ত ধর্মগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের বইতে 6টা পর্যায়বৃত্ত ধর্ম অথবা পিরিয়ডিক প্রপার্টিস সম্পর্কে বলা আছে, ঠিক আছে। আর এইখানে যে একটা কথা লেখা, যে কিছু ব্যতিক্রম ছাড়া, এর জন্যই মূলত এই চ্যাপ্টারটা একটু জটিল হয়ে যায়। ওই প্রত্যেকটা জিনিসেরই কিছু ব্যতিক্রম আছে, যদিও আমাদের সবকিছু লাগবে না। আমাদের আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, মূলত এই দুইটার ব্যতিক্রম জানা লাগবে। বাকিগুলো আর আসলে যেগুলো আছে ওগুলো আমাদের ক্লাসের না, সামনে শিখবো আমরা, ঠিক আছে।
তাহলে দেখো পর্যায়বৃত্ত ধর্ম যে চারটা আমাদের বইতে আলোচনা করা হয়েছে তারা কারা। প্রথমেই ধাতব ধর্ম, যার ইংলিশ দেখো ধাতুর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ধাতব, তাহলে মেটাল থেকে আসছে মেটালিক, আর ধর্মের ইংলিশ তো প্রপার্টিস। ধাতব ধর্ম মেটালিক প্রপার্টিস। অধাতব ধর্ম নন মেটালিক প্রপার্টিস, পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ, যার ইংলিশ পরমাণুর আকার মানে কি সাইজ অফ অ্যাটম, আর পারমাণবিক মানে অ্যাটমিক, আর ব্যাসার্ধর ইংলিশ রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস। আয়নীকরণের ইংলিশ হইল আয়োনাইজেশন, আর শক্তির ইংলিশ এনার্জি। এটাকে অবশ্য আয়োনাইজেশন, শক্তির আরেকটা ইংলিশ আছে পটেনশিয়াল, ঠিক আছে, আয়োনাইজেশন পটেনশিয়ালও বলে অনেকে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন টু ইলেকট্রন, আর আসক্তির ইংলিশ হলো এফিনিটি। আর তড়িৎ ঋণাত্মকতার ইংলিশ হলো ইলেকট্রন নেগেটিভিটি। এই যে আমি তোমাকে 6টা টার্ম বললাম, এই 6টা টার্মে আমি আগামী 2টা ক্লাস বা 3টা ক্লাস ধরে ভালোভাবে বুঝাবো, ঠিক আছে, একদম বিস্তারিতভাবে। আচ্ছা, শুরু করব আমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ থেকে। খেয়াল করো পরমাণুর আকার। এখন পরমাণুর আকার আর পারমাণবিক ব্যাসার্ধ দুইটাকে পাশাপাশি লেখছে কেন বলতে পারো? আমরা 3য় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন যখন পড়ছিলাম তখন কিন্তু দেখছি একটা পরমাণু মূলত কিভাবে গঠিত হয় বলতো। একদম পরমাণুর কি কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বিভিন্ন এই যে শক্তিস্তর বা কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। এগুলার মানে যে এগুলা শেপ হলো তোমার উপবৃত্তাকার, ঠিক আছে, কিন্তু আমরা বৃত্তাকার ধরে আপাতত কাজ চালাবো। এখন তুমি আমারে বলো বৃত্তাকার যে কোনো কিছু কতখানি বড় বা কতখানি কম এটা আমরা কিভাবে বুঝবো বলো দেখি? এটা কমন সেন্সের প্রশ্ন। একটা মনে করো 2টা বৃত্ত, কোনটা বড় কোনটা ছোট এটা আমি কিভাবে বুঝবো? মানে সাপোজ ধরো আমি আঁকাই 2টা বৃত্ত আঁকাই, তাইলে তুমি বুঝতে পারবা। এই একটা মনে করো বৃত্ত আর এই আরেকটা বৃত্ত। এখন এই দুটো তো সমান হয়ে গেছে, একটা মনে করো একটু বড় করি। এই বৃত্তটা যে বড়, খেয়াল করো এটা একটু ছোট বৃত্ত আর এটা একটু বড় বৃত্ত। এটার আসলে একটা নির্ণায়ক আছে যেটাতে আমরা বুঝতে পারি যে এই বৃত্তটা বড় আর এই বৃত্তটা ছোট। সেই নির্ণায়কটা কি বলতে পারো? আমরা কিন্তু ব্যাসার্ধ সম্পর্কে জানি, তাই না? তাহলে যে বৃত্তটা বড় ওই বৃত্তটার কি ব্যাসার্ধর মান বেশি না? আর যে বৃত্তটা একটু ছোট ওই বৃত্তর কি ব্যাসার্ধর মানটা ছোট না? অবশ্য এখানে অন্য অনেক কিছুই আছে, বাট আমি মূলত ব্যাসার্ধ জিনিসটা শুনতে চাইছিলাম। যেমন এটার ক্ষেত্রফল বেশি, এটার ক্ষেত্রফল কম, তারপরে এটার পরিধি বেশি, এটার পরিধি কম, বাট আমরা ব্যাসার্ধ নিয়ে চিন্তা করব, ঠিক আছে। তাহলে মোট কথা হইলো যে একটা বৃত্তাকার জিনিস কতটুকু বড় বা কতটুকু ছোট সেটা ডিপেন্ড করে ওইটার ব্যাসার্ধের উপর। এই জন্য আমি যখন লিখছি যে পরমাণুর আকার, এই পরমাণুর আকার কিভাবে নির্ধারিত হয় পরমাণুর ব্যাসার্ধের মাধ্যমে। যেহেতু আমরা ধইরা নিছি যে পরমাণু বৃত্তাকার একটা জিনিস, এই জন্যই পরমাণুর আকার নির্ধারিত হয় কার দ্বারা? হ্যাঁ, পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধের মাধ্যমে। এখন আমরা ওই জিনিসটাই শিখবো। আমরা যখন ইন্টার লেভেলে যাবো 11-12-এ, ওই সময় দেখবো এই পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে অনেক কেসা কাহিনী আছে, ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, বাট ওইসব আমাদের এখন নাই। আমাদের একদম এখন সহজ। খেয়াল করো আমি প্রথমে 2টা কথা লিখছি, এটা শর্টকাট, যে নির্দিষ্ট পর্যায়, মানে পর্যায়টা নির্দিষ্ট করলাম, হইতে পারে 4র্থ পর্যায় অথবা 6ষ্ঠ পর্যায়। ওই নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে তুমি যত ডানের দিকে যাবা, বাম থেকে ডানের দিকে যত যাইতে থাকবা তোমার অ্যাটমিক সাইজ বা এই পরমাণুর আকার কমতে থাকবে, ঠিক আছে। নিচের দিকে অ্যারো মানে কমতেছে, অ্যাটমিক সাইজটা হ্রাস পাচ্ছে, পরমাণুটা ছোট হইতেছে আস্তে আস্তে যত বাম থেকে ডানের দিকে যাবে নির্দিষ্ট একটা পর্যায়ে। তাইলে বলো তো, তাহলে একটা নির্দিষ্ট পর্যায়ে যত ডান থেকে বামের দিকে আসবে আমার পরমাণুর আকার কি বাড়বে নাকি কমবে? বাড়বে, উল্টা। তাই দেখো আবার নির্দিষ্ট একটা গ্রুপের উপর থেকে নিচে, আচ্ছা এই যে আমি বললাম কমবে, আবার এই যে আমি লিখলাম, এই জিনিসগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আমি এখন দেব, ঠিক আছে। আপাতত দেখো একটা নির্দিষ্ট গ্রুপ, সাপোজ এই যে 13 নম্বর গ্রুপের কথা চিন্তা করো। এই যে বোন এলো গেল, মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। এই যে এই গ্রুপটা, এই 13 নম্বর গ্রুপেই তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা তোমার পারমাণবিক ব্যাসার্ধ অথবা অ্যাটমিক সাইজটা তত বড় হইতে থাকবে, ঠিক আছে। এখন কেন বড় হয় সে ব্যাখ্যাগুলো আমি তোমাকে দেব। খেয়াল করো একটা নির্দিষ্ট পর্যায়, সাপোজ এই যে 5ম পর্যায়,
পঞ্চম পর্যায়ে কিন্তু শুরু হয়েছে রুবিডিয়ামের মাধ্যমে, রুবিডিয়াম, স্ট্রোনশিয়াম, ইট্রিয়াম, এভাবে করতে 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 একদম শেষ হয়েছে জিননে গিয়ে, ঠিক আছে, জিনন। এখন এই পঞ্চম পর্যায়ের তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া শুরু করো, তাহলে খেয়াল করো রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমার কি মুখস্থ আছে? ভেরি গুড। রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা 37। তাহলে এই যে স্ট্রোনশিয়াম 38, আস্তে আস্তে কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়তেছে, বাড়তে বাড়তে বলো তো জিননের পারমাণবিক সংখ্যা কত হবে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। জিননের পারমাণবিক সংখ্যা হবে 54। তাহলে এই যে 37 থেকে 54 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলাই পঞ্চম পর্যায়ে স্থান পাইছে। আচ্ছা, এই কথাগুলো আমি যে বললাম, কেন বললাম? সাপোজ তুমি যদি একটা রুবিডিয়ামের কথা চিন্তা করো, সাপোজ এই যে আমি পরমাণুটা আঁকছি, এটা মনে করো একটা রুবিডিয়াম। তাহলে যেহেতু রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা 37, তাহলে রুবিডিয়ামের এই যে নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটনও আছে, নিউট্রনও আছে। বলো তো প্রোটন কয়টা আছে? 37টা আছে। আর নিউটন কতগুলো আছে দরকার নাই, আছে কিছু একটা, হ্যাঁ। এখন আর এই যে শক্তি স্তরগুলো যে আছে বাইরে, আমার মাল্টিপল শক্তি স্তর, কয়টা শক্তি স্তর থাকবে জানো? যেহেতু এটা পঞ্চম পর্যায়ের মৌল, তাহলে শক্তি স্তর কয়টা থাকবে? 5টা, তাই না? 5টা প্রধান শক্তি স্তর থাকবে, যেহেতু এটা একটা পঞ্চম পর্যায়ের মৌল, রুবিডিয়ামের কথা বলতেছি। তাহলে এই যে শক্তি স্তর গুলাতে আমার কয়টা ইলেকট্রন ঘুরবে? 37টি ইলেকট্রন ঘুরবে। আমার একটা সূত্র গেলে এখানে, এই সূত্রটা আমরা যখন স্থির তড়িৎ নামে একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের, হ্যাঁ, 10ম অধ্যায় মোস্ট প্রবাবলি, সেখানে এই সূত্রটা কুলম্ব সূত্র নামে পরিচিত। হয়তোবা তোমরা ক্লাস 8-এ অনেকে পড়ে ফেলাইছো, এটা আমি শিওর না এটা ছিল কিনা জিনিসটা। কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এমন একটা সূত্র তোমরা দেখছো, বাট এটা অন্য সূত্র। এই সূত্রটাকে আগে দেখছো কখনো? সেম সূত্রটা তোমরা যেটা দেখছো, বলো তো কোন সূত্রের কথা বলতেছি? এটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা সূত্র আছে, সেই সূত্রটা বলো। বল অধ্যায় পড়ছো ফিজিক্সের 3য় অধ্যায়, মন নাই তোমার? এখন মনে পড়ছে? তো এটা হলো মাধ্যাকর্ষণ বল, হ্যাঁ, আর এটা হলো কুলম্ব বল, আওলাই যাওয়া যাবে না। এটা আমরা ফিজিক্সের 3য় অধ্যায় শিখবো, আর এটা ফিজিক্সের 10ম অধ্যায় শিখবো। এই সূত্রটা কখন? সাপোজ আমার, আচ্ছা এই সূত্রটা কখন এটা তো অলরেডি জানো। মনে করো এই একটা বস্তু আছে আর এই আরেকটা বস্তু আছে। এই বস্তুটার ভর হইলো m1 আর এই বস্তুটার ভর হইলো m2 কেজি, ঠিক আছে? m1 কেজি m2 কেজি, বা m1 একক m2 একক, আমরা সাধারণত এসআই একক ধরে নিছি, ঠিক আছে? আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় r একক, আর এর মান হইতে পারে 3 মিটার, আর এর মান হইতে পারে 10 মিটার, যা ইচ্ছা হোক, তাহলে এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। আর আকর্ষণের মান হইল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এই যে একটা কথা বললাম সমানুপাতিক, তোমরা তো এটা মানে জানো, তাই না? সমানুপাতিক মানে কি? যেমন লেখাটা অনেকটা এমন যে এফ সমানুপাতিক m1 m2, এই কথাটার মানে কি বলো তো? কথাটার মানে কি? কথাটার মানে m1 m2-র মান যত বাড়াবা এফ এর মান তত বাড়বে, আর m1 m2-র মান তুমি যত কমাবা এফ এর মান তত কমবে। আচ্ছা, তাইলে বলো তো এফ সমানুপাতিক 1/r², এই কথাটার মানে কি? বাংলায় বলে যে বল দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা আর দিয়ে প্রকাশ করছি, এই দূরত্বের বর্গের, যেহেতু এখানে কি দেওয়া 1 ডিভাইডেড বাই, না এখানে কিন্তু দেখো সমানুপাতিক দিয়ে ডিরেক্টলি এই জিনিসটা ছিল, বাট এখানে কি সমানুপাতিক সাইন তো আমি দিছি, কিন্তু এখানে লিখছি 1/r²। এই জিনিসটাকে একসাথে উচ্চারণ করা হয় ব্যস্তানুপাতিক, হ্যাঁ, আর এইটারে কিন্তু আমরা উচ্চারণ করি সমানুপাতিক। এখন সমানুপাতিকের ক্ষেত্রে কি হয়, তুমি m1 m2 বাড়াবা, তোমার এফ এর মানও বাড়বে, m1 m2 কমাবা, এফ এর মানও কমবে। কিন্তু ব্যস্তানুপাতিক হলো উল্টা সম্পর্ক, একটা বাড়াইলে অন্যটা কমে। যেমন এইখানে এই যে ব্যাসার্ধর মান, তুমি বলো তো ব্যাসার্ধর মান তুমি যত বাড়াবা বলের মান তত কি হবে? কমবে। আর ব্যাসার্ধ মান তুমি যত কমাবা বলের মান তত কোন হারে বাড়বে, কোন হারে কমবে? দেখো বাড়বে, কিন্তু এটা কিন্তু আর স্কোয়ার দেওয়া, তার মানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সামনে আলোচনা করবো, আজকে না, জাস্ট এই সূত্রটা লাগবে দেখে দেখাইলাম। আচ্ছা, তাহলে এই সূত্রটা কিভাবে আসছে? মনে করো এইখানে একটা চার্জ আছে, চার্জ এত কুলম্ব,
আবার এখানে আরেকটা চার্জ আছে, আমি কিন্তু চার্জের কথা বলছি, যে এত কুলম্ব হইতে পারে, এটা 5 কুলম্ব, এটা 10 কুলম্ব, যা ইচ্ছে তাই হইতে পারে। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এই দুইটা চার্জ পরস্পরকে যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেই বলের মান আমরা এই কুলম্ব সূত্রের মাধ্যমে বের করি। বুঝতে পারছো? তোমার মনে করো এখানে বলবে এটা হলো গিয়ে 5 কুলম্ব, এইটা এইখানে চার্জ আছে রাখা আছে 10 কুলম্ব, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো আছে 5 মিটার, হ্যাঁ মধ্যবর্তী দূরত্বটা আছে 5 মিটার। তাহলে এই দুইটা চার্জ পরস্পরকে কত বলে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে? এটা তুমি জানো যে সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সাপোজ একটা প্লাস চার্জ এখানে আরেকটা প্লাস চার্জ এখানে, তাহলে তারা কি পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আবার দুইটা মাইনাস চার্জ, তাহলে তারা পরস্পরকে কি করবে? না, বিকর্ষণ করবে। সমধর্মী না, সেম টাইপের। ঠিক আছে, সেম টাইপের মানুষ অ্যাকচুয়ালি একজন আরেকজনকে দেখতে পারে না, এজন্য ডিফারেন্স মানে থাকা উচিত। খেয়াল করো, তাহলে একটা প্লাস একটা মাইনাস, এরকম দুইটা চার্জ পরস্পরকে কি করবে? এরা পরস্পরকে কাছে টানবে, আকর্ষণ করবে। ঠিক আছে, যাই হোক, এই সূত্রটা যদি এই সূত্রের মাধ্যমে বুঝাই তাহলে তোমাদের অনেকদিন মনে থাকবে জিনিসটা। খেয়াল করো কোথায় ছিলাম, যে একটা নির্দিষ্ট পর্যায়ে, সাপোজ এই যে পঞ্চম পর্যায়ে রুবিডিয়াম থেকে শুরু করে জেনন পর্যন্ত, এই পঞ্চম পর্যায়ের আমি রুবিডিয়াম নিয়ে কথা বলতেছিলাম। সেই রুবিডিয়ামের কেন্দ্রে ছিল 37টা প্রোটন, আর শক্তিস্তরগুলোতে বা কক্ষপথগুলোতে 37টা ইলেকট্রন ঘটতেছিল। কিন্তু এই সেম জিনিসটা যদি রুবিডিয়াম না হয়ে জিনন হয়, তাহলে বলো তো এই জিননে, মনে করো এটা এখন জিনন, তাহলে জিননের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? 54টা। আর বাইরে কতগুলা ইলেকট্রন আছে? 54টা। তাহলে তুমি বলো রুবিডিয়ামের ক্ষেত্রে এদের, আচ্ছা দেখো, ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ, আর প্রোটন কি? পজিটিভ চার্জ। তাহলে বলো তো একটা যদি পজিটিভ চার্জ হয় আর একটা যদি নেগেটিভ চার্জ হয়, এটা কি পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। এখন যখন ভিতরে 37টা বাইরে 37টা, তখন এরা যেই কুলম্ব বলের মাধ্যমে আকর্ষণটা করবে ওইটা বেশি হবে, নাকি যদি ভিতরে 54 বাইরেও 54টা থাকে ওই সময় আকর্ষণটা বেশি হবে? এটা বোঝার জন্য এই সূত্রটা লিখছি। দেখো এই যে Q1 Q2 সঙ্গে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, যেহেতু উপরে এটা উপরে সমানুপাতিক সম্পর্ক, তাহলে তোমার চার্জের মান যত বেশি হবে তোমার আকর্ষণ বলের মান কিন্তু তত বাড়বে, মধ্যবর্তী বলটা বাড়বে পারস্পরিক। আর এদের মধ্যবর্তী দূরত্ব তুমি যত বাড়াবা এদের মধ্যে কিন্তু সম্পর্কটা তত খারাপ হবে, মানে এদের মধ্যে যে আকর্ষণ এটা কিন্তু কমতে থাকবে বা বলের মানটা অনেক কমবে। তাহলে এখন বলো রুবিডিয়ামের ক্ষেত্রে আমার বল বেশি নাকি জেননের ক্ষেত্রে বল বেশি? জিননের ক্ষেত্রে বল বেশি। ঠিক আছে, কারণ জিননের ক্ষেত্রে সূত্রটা অনেকটা এমন হবে যে এফ সমান সমান কে Q1 এর জায়গায় মনে করো হবে কত, 54। 54, তারপর ওই যে ভালো কথা, আমরা কিন্তু তৃতীয় অধ্যায় পদার্থের গঠনে শিখে আসছি যে আমার প্রোটনের চার্জ কত মনে আছে? 1.6 ইন্টু 10⁻⁻19 এরকম ছিল না? প্রোটনের চার্জ ছিল পজিটিভ এইটা, আর ইলেকট্রনের চার্জ ছিল -1.6 ইন্টু 10⁻⁻19। আমি যদি একবার লেখি এফ কে Q1 এর জায়গা হলো কি, যে 54টা আছে কি আছে, প্রোটন আছে, তাহলে প্রোটনের চার্জ লিখলাম। আবার 54টা কি আছে, ইলেকট্রন আছে, তাহলে এখানে আবার ইলেকট্রনের যে চার্জটা সেটা হলো গিয়া -1.6 ইন্টু 10⁻⁹, আর নিচে থাকবে কি ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা স্কোয়ার। আচ্ছা তুমি এই জিনিসটা মানে থিওরিটিক্যালি তো বুঝছো। আচ্ছা তাহলে আমার জেননের ক্ষেত্রে আকর্ষণটা বেশি। এখন তুমি আমারে বলো আকর্ষণ যদি বেশি হয় তাহলে কি কাছে টানবে না? ওই যে ক্লোজ আপের অ্যাডভারেজ গুলো দেখছো না, আকর্ষণ বেশি এজন্য কি কাছে টানতেছে। এখন যদি কাছে টানে তাহলে পরমাণুর আকারটাকে একটু ছোট হয়ে যাওয়ার কথা না? সেটাই হবে। দেখো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা তত কি হয়, বাড়তে থাকে। যে দেখাইলাম পারমাণবিক সংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল, 37 থেকে 54 হয়ে গেছিল। কিন্তু
প্রধান শক্তিস্তরের সংখ্যা কিন্তু বাড়ে না। এই রুবিডিয়ামেও মোট 5টা শক্তিস্তর, আবার জিননেও কিন্তু ওই 5টা শক্তিস্তরই, যেহেতু এরা সবাই কি পঞ্চম পর্যায়ের মৌল। শক্তিস্তর এক্সট্রা বাড়তেছে না, কিন্তু ভিতরের প্রোটন বাড়তেছে, বাইরের ইলেকট্রন বাড়তেছে। ফলে কি হইতেছে, আমার পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, যেটা বললাম। আর অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরের অধিক যে ইলেকট্রন, এদের মধ্যে আকর্ষণটাও বেশি হয়। তাহলে আকর্ষণ যদি বেশি হয় তাহলে কি হবে, ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের কাছে চলে আসবে, আর তাইলে কি পরমাণুর আকারটা ছোট হয়ে যাবে। এই যে এতটুকু পড়লাম, কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, আবার একই গ্রুপে আমি কিন্তু একটা পর্যায়ে দেখাইলাম, এই যে পঞ্চম পর্যায়ে উদাহরণ হিসেবে দেখাইলাম। সাপোজ তুমি যে কোনো একটা গ্রুপকে চিন্তা করো, ধরো আমি 14 নাম্বার গ্রুপ, মানে কার্বনের যে গ্রুপটা আছে সেইটা নিয়ে চিন্তা করব, হ্যাঁ, যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এটা। এখন এই গ্রুপের তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা, তোমার কি বাইরে এক্সট্রা একটা করে শক্তি স্তর অ্যাড হবে না বলো? যেমন কার্বনে মোট শক্তি স্তর কয়টা বলো তো? 2টা। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ভুল আছে, মানে ঠিক আছে আবার ভুল আছে। কেমন? আসলে শক্তিস্তর কিন্তু 2টা না, আসলে শক্তিস্তর হলো অগণিত, অসীম সংখ্যক। কিন্তু কতগুলা শক্তিস্তর ইউজ হয়, যেহেতু কার্বনে ইলেকট্রন মানে প্রোটন কয়টা আছে? 6টা, তাহলে ইলেকট্রনও আছে 6টা। এখন 6টা ইলেকট্রনকে আমি যদি শক্তিস্তরে সুন্দর করে সাজাইয়ে রাখতে চাই, তাহলে আমার 2টা শক্তিস্তর লাগে, বুঝছো? তাহলে আমি যখন তোমাকে কোশ্চেন করি যে অমুক মৌলে শক্তিস্তর কয়টা, আমি অ্যাকচুয়ালি কি মিন করি এখানে? আমি মিন করি যে অ্যাকচুয়ালি শক্তিস্তর কয়টা ইউজ হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করো, তুমি যেটা বলছো ঠিক আছে, কার্বনে 2টা আমার কি শক্তিস্তর আছে বা কক্ষপথ আছে, আর সিলিকনে কয়টা? 3টা। তাহলে এই যে 2টা, এটাই 3টা, 4টা, 5টা, 6টা, এই যে সপ্তম পর্যায়ে যেটা আছে এটা 7টা। ঠিক আছে, এখন আমার যেহেতু এক্সট্রা একটা করে শক্তিস্তর অ্যাড হইতেছে, তাহলে শক্তিস্তর অ্যাড হইলে কি পরমাণুর আকারটা বড় হয়ে যাবে না বলো? অবশ্যই বড় হয়ে যাবে, কারণ তুমি দেখো এই যে এইটা, এখানে 2টা শক্তিস্তর আছে, এইটা যতটুকু, আমি যদি এখানে আরো একটা এক্সট্রা শক্তিস্তর বাইরে থেকে দেই, যদি আমার আকারটা সুন্দর হয় না একেবারে গোল, তাহলে কি আমার সাইজটা একটু বড় হয়ে গেল। এই জিনিসটাই খেয়াল করো। তবে এখানে একটু ভাবার আছে কিছু। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া হ্যাঁ আমি বুঝলাম যে একটা করে শক্তিস্তর তো অ্যাড হইতেছে, তা একটু বড় হইতেছে, কিন্তু সোডিয়ামে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি কত? 11, তাই না? তাহলে সোডিয়ামে যেহেতু 11টা প্রোটন, আবার বাইরে 11টা ইলেকট্রন, এদের মধ্যে যতটুকু আকর্ষণ কাজ করে, ভাইয়া সোডিয়ামের নিচে যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামে তো পারমাণবিক সংখ্যা 19। তার মানে এখানে কেন্দ্রের নিউক্লিয়াসে 19টা প্রোটন আছে, শক্তিস্তরগুলোতে 19টা ইলেকট্রন আছে। তাহলে 11টা ইলেকট্রন প্রোটনের মধ্যে যে বলটা কাজ করবে, 19টা ইলেকট্রন প্রোটনের মধ্যে কি তার থেকে বেশি বল কাজ করবে না বলো? বুঝতে পারছো? সোডিয়ামের ইলেকট্রন প্রোটনের মধ্যে যেই কুলম্ব বলটা কাজ করবে ওইটা বেশি, নাকি পটাশিয়ামের মধ্যে যেই বলটা কাজ করবে ওইটা বেশি? কিভাবে ভাইয়া? সোডিয়ামে তো 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, তাহলে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটনের মধ্যে যতটুকু আকর্ষণ বল কাজ করবে, আর পটাশিয়ামে তো 19টা ইলেকট্রন, 19টা প্রোটন। এখন তুমিই বলো কাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে? পটাশিয়াম হবে, যেহেতু আমি একটু আগে সূত্র দিয়ে দেখাইছি যে চার্জ যত বেশি আমার আকর্ষণ বলের মান তত বেশি, চার্জ যত কম আকর্ষণ বলের মান তত কম। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো সোডিয়াম থেকে যখন পটাশিয়ামে আসলাম, আমার যেহেতু আকর্ষণটা অনেক বেশি, সোডিয়ামের থেকে পটাশিয়ামে আকর্ষণটা বেশি, তাহলে আকর্ষণ বেশি হইলে ছোট হয়ে যাবে না বলো? এই শক্তি স্তরগুলো কি নিউক্লিয়াসের কাছে চলে আসবে কিনা? আর শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসার মানেই হইল আমার পরমাণুর আকারটা ছোট হয়েছে। তাহলে বলো তো ভাইয়া, এই যে সোডিয়াম পটাশিয়াম, আমার কি পটাশিয়ামের ছোট হওয়ার কথা না? পটাশিয়ামের ছোট হওয়ার কথা, অ্যাকচুয়ালি ছোট হয়ও, কিন্তু যতটুকু ছোট হয় তার থেকে অনেক বেশি বড় হয়ে যায়। কিভাবে বড় হয়? ওই যে আমি বললাম একটা এক্সট্রা করে শক্তি স্তর অ্যাড হইতেছে বাইরে, এইভাবে বড় হয়। জিনিসটা কি ক্লিয়ার?
আচ্ছা, এই জিনিসটাই আমাদের বইতে এই জায়গাটুতে লেখা আছে, ঠিক আছে? তোমরা নিজের একটু কষ্ট করে পড়ে নিও, তাইলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি মূলত এখানে দেখো পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে বলছি। এখানে ভাবার অনেক কিছু, যেমন এমন এখানে একটা চিত্র আছে, খেয়াল করো এই চিত্র। সাপোজ এটা একটা পর্যায়, হ্যাঁ, এইটা আরেকটা পর্যায়, এইটা আরেকটা পর্যায়, আবার এইটা একটা গ্রুপ, এইটা আরেকটা গ্রুপ, এইটা আরেকটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ। এখন তুমি যে কোনো একটা পর্যায় নাও, সাপোজ এই যে দেখো প্রথম যে পর্যায়টা আমার দেয়া আছে, এই পর্যায়ের দেখো এটা বাম দিক, এটা ডান দিক, তাহলে তুমি বাম থেকে যত ডানের দিকে যাইতেছো আমার পরমাণুটা কি তত বেশি ছোট হইতেছে না, বলো? কেন ছোট হইতেছে? কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ে এবং শক্তি স্তরগুলোতে ইলেকট্রনের সংখ্যা বাড়ে। আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, এরা পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু ইলেকট্রন প্রোটনের সংখ্যা বেড়ে যায়, তাই এদের মধ্যবর্তী আকর্ষণ বলও বেড়ে যায়। আর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে এবং পরমাণুর আকার হ্রাস পায়। এই যে কথাগুলো আমি বললাম না, এটা যদি কেউ সুন্দরভাবে লিখতে পারে সৃজনশীলে, ওই ফুল মার্ক পাইবে। আর একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে কি হয় দেখো, যত উপর থেকে নিচে আসতেছি আমার কেন্দ্রের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং শক্তি স্তরে ঘূর্ণনশীল ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে ক্রমান্বয়ে। এবং আমরা জানি যেহেতু এরা পরস্পরকে আকর্ষণ করে, এর ফলে শক্তিস্তর নিউক্লিয়াসের কাছে চলে আসবে এবং পরমাণুর আকার ছোট হওয়ার কথা। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার ছোট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নতুন করে একটি করে শক্তিস্তর যুক্ত হয়, এর ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কথাগুলোই লিখবা। নেক্সট পর্যায়বৃত্ত ধর্ম হলো ধাতব ধর্ম। আচ্ছা, এই যে ধাতব শব্দটা, এই শব্দটা আসছে কোন শব্দ থেকে? ধাতু থেকে। ধাতু থেকেই ধাতব আসছে। তাহলে ধাতব ধর্ম মানে কি ধাতুর ধর্ম না? ধাতুর ধর্মই হলো ধাতব ধর্ম। এখন আমার নতুন প্রশ্ন, ধাতু কে বাবা? ধাতু জিনিসটা কি? এ কি খায় নাকি মাথায় দেয়? ভেরি গুড। আমি তোমাকে পড়াইছিলাম না শুরুতে চ্যাপ্টারের? আচ্ছা, যারা ইলেকট্রন তুমি পারো, বাট আমি তারপর একবার বলে নিই। মোটা দাগে যদি বলে ধাতু কাকে বলে, নর্মাল সংজ্ঞা হলো যে সকল মৌল চকচকে, হ্যাঁ চকচক করলে কিন্তু শোনা হয় না, যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে। ধাতব শব্দ মানে হলো কি ঝনঝন শব্দ করে, ঠিক আছে? এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, মানে কি এরা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে, তারাই ধাতু। এই সংজ্ঞাটা মুখস্থ করে নিও। হ্যাঁ, এটা হলো নর্মাল সংজ্ঞা। আরেকটা হলো আধুনিক সংজ্ঞা। বিজ্ঞান অনুসারে কি? বিজ্ঞান আমাদেরকে বলে যে যে সকল মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো তাদের, আচ্ছা তোমরা এই এই জিনিসটা জাস্ট মনে রাখবা যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। যে জিনিসটা তুমি আমাকে বললা মেটালের সংজ্ঞা। এখন আমার প্রশ্ন এই যে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে বা দান করে, এইটা কেন করে? অষ্টক পূরণের জন্য। সেই ব্যাখ্যাটা আমি মাঝখানে অ্যাড করে দিছি যে যে সকল মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো তাদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। তবে তোমরা সংজ্ঞার মধ্যে জাস্ট এই সবুজ দাগে যেটা লেখা এটা লেখলেই ফুল মার্ক পাবা, ঠিক আছে? আমি জাস্ট এখানে ব্যাখ্যাটা অ্যাড করছি যে কেন ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, তাহলে এই যে ওরা যে ইলেকট্রন ত্যাগ করে, কেউ কেউ কি এমন আছে যারা ইলেকট্রনটা গ্রহণ করে? তাদের আমরা কি বলি? অধাতু বা নন মেটাল। আচ্ছা দেখো, তাহলে ধাতব ধর্ম, ধাতু মানে কি? ধাতু মানে এরা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ধাতুর ধর্মই হইল ধাতব ধর্ম। তাহলে ধাতব ধর্ম মানে কি ইলেকট্রন ত্যাগের ধর্ম না? জি স্যার, গুড। এখন ইলেকট্রন ত্যাগের ধর্ম দিয়ে বুঝাইতেছি আমি যে যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে। হ্যাঁ, মনে করো এই হলো গিয়ে যদু আর এই হলো গিয়ে কদু। যদু এবং কদুর মধ্যে যদু অনেক সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে এই ধাতব ধর্ম বেশি কার বলো তো? যদুর। মানে যে যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি।
ধাতুরা কি করে, এই যে ইলেকট্রন ত্যাগ করে। আর আমরা জানি ইলেকট্রন যেহেতু একটা নেগেটিভ জিনিস, এই নেগেটিভ জিনিস তুমি যত ত্যাগ করবা এই ধাতু নিজে কিন্তু তত বেশি পজিটিভ হবে। আর এই যে এটা ছিল দেখুন একটা নিরপেক্ষ মৌল, ধাতু কিন্তু একটা নিরপেক্ষ মৌল, কিন্তু যখনই ইলেকট্রনটা ত্যাগ করছে ও কে নিরপেক্ষ থাকবে নাকি আধানযুক্ত হয়ে যাবে? আধানযুক্ত হয়ে যাবে। আর আমরা জানি যেহেতু ইলেকট্রন নেগেটিভ জিনিস, নেগেটিভ জিনিস ত্যাগ করার ফলে ও নিজে পজিটিভ হয়েছে। আর পজিটিভ আয়নকে জানি আমরা কি বলি? ক্যাটায়ন বলে। এই জন্যই লিখছি যে ধাতু থেকে এক এখানে একটা ইলেকট্রন লিখছি, বাট ধাতু কি নির্দিষ্ট সংখ্যক যখন যে কয়টা লাগে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এবং ত্যাগ করে ধনাত্মক আয়ন অথবা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এই পৃষ্ঠে কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এখন দেখো কিছু প্রশ্ন করি তোমাকে, যে কার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কতটি, এটা কি তুমি বের করতে পারবা? সাপোজ আমি তোমাকে ডিরেক্ট কোশ্চেন করি, এই যে এফির এই জনের নাম কি? এফি কে? এফির নাম কি? ফেরাম, বা আমরা ইংলিশে কি বলি? আয়রন। তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা জানি কত? 26টা। গুড, তুমি তো সব মনে আছো তোমার, হ্যাঁ ভালো। আচ্ছা, তাহলে বলো এই যে আয়রনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে একটু মাথা খাটানোর বিষয় আছে, আগেই বলে নিতেছি। পারবা? ইলেকট্রন বিন্যাস কইরা করলে সবাই পারবে, যে 1s2 2s2 2p6, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপরে 3d কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে 3d6। এখন আমাকে বলো এই আয়রনের সর্বশেষ শক্তি স্তরটা কত নাম্বার? 4 নাম্বার না? সর্বশেষ শক্তিস্তর মানে হলো সর্ববহিস্থ শক্তিস্তর, ঠিক আছে? তাহলে আয়রনের শেষ ইলেকট্রনটা যদিও 3D তে প্রবেশ করছে, কিন্তু আয়রনের সর্বশেষ শক্তিস্তর অ্যাকচুয়ালি কত নাম্বার? 3 নাম্বার নাকি 4 নাম্বার? অবশ্যই 4 নাম্বার, কারণ 4 নাম্বার সব থেকে বাইরের শক্তিস্তর। এখন তাহলে বলো 4 নাম্বার শক্তিস্তরে আয়রনের ক্ষেত্রে কয়টি ইলেকট্রন গেছে? দুইটা গেছে না, এই যে 4s2। তাহলে আয়রনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা? দুইটা, ঠিক আছে। এভাবে যদি কোশ্চেন করি এই যে সালফার, এই সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 6টা। ক্লোরিনে 7টা, আর্গনে 8টা, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু পর্যায় সারণী দেখলে খুব ইজিলি বলতে পারবো যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। আর সবসময় আমাদের তো আর পর্যায় সারণী দেওয়া থাকবে না, আমরা যে কোনো একটা মৌল দিলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা তো আমরা জানবো বা টেকনিক ইউজ করে বের করব, সেখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে আমি এই কোশ্চেনের অ্যান্সার দেবো যে কার সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন। আচ্ছা, আমি যে তোমাকে টেকনিকগুলো শিখাইছিলাম ছন্দ, ওগুলা কি তোমার মনে আছে? ওই ছন্দ মনে থাকলে অটোমেটিক বের করতে পারবা, ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যা বের করতে পারলে সেখান থেকে তুমি ইলেকট্রন বিন্যাস নিজেই পারবা, ইজি একেবারে। এখন তাইলে বলো ধাতব ধর্ম বেশি কার? এখানে তো অনেকগুলা মৌল আছে তাই না? সাপোজ আমি একটা তোমার পর্যায়ের কথাই চিন্তা করি, অলরেডি তো এখনো পড়াই নাই। সাপোজ এই যে একটা নির্দিষ্ট পর্যায়, হ্যাঁ, এই পর্যায়ের তুমি এই বাম দিক থেকে যত ডান দিকে যাবা অ্যাকচুয়ালি সম্পর্কটা কেমন বলো তো? এটা এখন আমি পড়াই নাই, ব্যাখ্যা করব, তবে আগে আমি অ্যান্সারটা দিয়ে দিই। আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব আমার ধাতব ধর্ম তত কমবে। তোমার মনে আছে কিনা জানি না, আমি বেসিক ক্লাসে বলছিলাম যে এই পর্যায় সারণীর বাম দিকে যারা আছে এরা হইলো মূলত ধাতু, আর পর্যায় সারণীর ডান দিকে যারা আছে তারা হইলো অধাতু। তোমার কি মনে আছে জিনিসটা? পর্যায় সারণীর বাম দিকে ধাতু আর ডান দিকে অধাতু। তাহলে এটাই তো স্বাভাবিক যে বাম দিকে এই যে ধাতুদের কি বেশি জানো? ধাতুদের ধাতব ধর্মটা বেশি। আর অধাতুর কি বেশি? অধাতুর অধাতব ধর্ম বেশি। আচ্ছা, এই টপিকটা আমরা একটু পরে শিখবো, আপাতত আমরা এইখানে থাকবো যে ধাতুর ধাতব ধর্ম বেশি। একটু আগে শিক্ষা আসছে ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ত্যাগ করার ধর্ম, তাই না? আচ্ছা, তার মানে ধাতুরা অনেক সহজে ইলেকট্রন
ত্যাগ করতে পারবে, কিন্তু অধাতুরা অত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এটা কিন্তু কমন সেন্স। ধাতুদের সর্বশেষ শক্তিস্তরে সাধারণত একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, আর অধাতুদের সর্বশেষ শক্তিস্তরে 5টা, 6টা, 7টা অথবা 8টার মতো ইলেকট্রন থাকে। তাহলে এটা তো সবাই পারে যে যার মনে করো সর্বশেষ শক্তিস্তরে 3টা ইলেকট্রন আছে, সে কি 3টে ইলেকট্রন ত্যাগ করবে নাকি 5টা ইলেকট্রন নতুন করে গ্রহণ করবে? কিভাবে ষষ্ঠ অর্জন করবে? অবশ্যই 3টে ইলেকট্রন ত্যাগ করবে। আর যার বাইরে 5টা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তিস্তরে, সে কি করবে? সে 3টে ইলেকট্রন গ্রহণ করবে। তো এই যে ইলেকট্রন ত্যাগ করার যে বৈশিষ্ট্য, এটাই তো ধাতব ধর্ম। আর ইলেকট্রন গ্রহণ করার যে বৈশিষ্ট্য, এটাই হলো অধাতব ধর্ম। তাহলে ধাতুদের ধাতব ধর্ম বেশি, আর অধাতুদের অধাতব ধর্ম বেশি, মানে ইলেকট্রন গ্রহণ করার ধর্ম তাদের বেশি, এজন্যই তো তারা অধাতু। খেয়াল করো, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হ্রাস পায়। ব্যাখ্যাটা আমি একটু সামনে দিতেছি। এইটা হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক, মানে একটা নির্দিষ্ট পর্যায়ের কথা আমি বলতেছি, ঠিক আছে? ধরো এই যে পঞ্চম পর্যায়ের কথাই বলি, এই পঞ্চম পর্যায়ে তুমি বাম দিক থেকে যত ডান দিকে যাইতেছো, তোমার ধাতব ধর্ম তত হ্রাস পাইতেছে, ঠিক আছে? খেয়াল করো, ধাতব ধর্ম কি বলছে, যে ইলেকট্রন ত্যাগ করে ধাতু। এখানে 3টা ধাতু লিখছি, অ্যাকচুয়ালি 3টা ধাতু না, 3টে এক্সাম্পল দেখো। এই যে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে 1টা ইলেকট্রন আছে, এই জন্য সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। অ্যালুমিনিয়াম, যেটা 13 নম্বর গ্রুপের সদস্য, এই অ্যালুমিনিয়াম মৌলটা কি করছে, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, কারণ ওর সর্বশেষ শক্তিস্তরে 3টা ইলেকট্রন আছে। এরপরে ও অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়েছে, মানে একদম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। অন্যদিকে দেখো ফসফরাস, আমি লিখছি কি, ফসফরাস 5টা ইলেকট্রন ত্যাগ করে ফসফরাস 5+ আয়নে পরিণত হয়েছে। যদিও আমরা জানি যে অ্যাকচুয়ালি ফসফরাস 5টি ইলেকট্রন ত্যাগ করে না, কারণ যার সর্বশেষ শক্তিস্তরে 5টা ইলেকট্রন আছে, সে কি 5টা ইলেকট্রন ত্যাগ করবে নাকি 3টে ইলেকট্রন গ্রহণ করবে? একটু আগে কিন্তু তুমি বলছো যে তারা অ্যাকচুয়ালি 3টে ইলেকট্রন গ্রহণ করবে, তা আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখানে দেখাইছি। তাহলে তুমি আমাকে বলো, এই যে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম, ও মাত্র 1টা ইলেকট্রন ছাড়ছে আর ও 3টে ইলেকট্রন ছাড়ছে, তুমি বলো তো এদের মধ্যে কে সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারছে সোডিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে? কমন সেন্স, যে ও 1টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে ও সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারছে। অ্যালুমিনিয়ামের তার থেকে একটু বেশি কষ্ট হয়েছে, আবার অ্যালুমিনিয়ামের থেকে কি ফসফরাসের কষ্টটা বেশি হয়েছে না? 5টা ইলেকট্রন ত্যাগ করছে। আর আমি বলছি যে যে যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। যেহেতু সোডিয়াম সব থেকে সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারছে, তার মানে কি, এই যে 3টা আমি এক্সাম্পল দিলাম, এদের মধ্যে সোডিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি না? আমার 3টে এক্সাম্পল কিন্তু এই যে 3 নাম্বার পর্যায়ে, দেখো এই যে সোডিয়াম, এই অ্যালুমিনিয়াম, এই ফসফরাস। হ্যাঁ, তাহলে আমি কিন্তু দেখলাম যে এই যে সোডিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি। তারপর সোডিয়াম থেকে তুমি যখন অ্যালুমিনিয়ামে গেছো, অ্যালুমিনিয়ামে ধাতব ধর্মটা একটু কম, আবার অ্যালুমিনিয়ামের থেকে কি ফসফরাসের ধাতব ধর্মটা কি আরো অনেক কম না? তাহলে এই জন্য আমি বলতে পারি যে পর্যায় সারণীর বাম থেকে তুমি যত ডান দিকে যাবা, তোমার ধাতব ধর্ম তত কমতে থাকবে। তাহলে বলো তো, তুমি ডান দিক থেকে যত বাম দিকে যাবা, তোমার ধাতব ধর্ম বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। এখন এই যে সম্পর্কটা, এটা কি একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে না? এটা হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক। এখন আমরা শিখব গ্রুপ ভিত্তিক সম্পর্ক। দেখো, গ্রুপ ভিত্তিক সম্পর্ক আমাদেরকে কি বলে, একটা নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কিন্তু কোশ্চেন কেন, তাই না? প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাখ্যা থাকে। ধরো এইখানে আমি উদাহরণ দেওয়ার জন্য প্রথম গ্রুপটা আনাইছি, 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপে এই যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাই না? এই যে সন্ততি আমরা মনে রাখি। এখন বললাম যে উপর থেকে তুমি যত নিচে যাবা কি হবে, তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কিন্তু কেন? দেখো আমি 3টা ছবি দিছি, একটা হাইড্রোজেন পরমাণু, একটা লিথিয়াম পরমাণু, আর একটা সোডিয়াম পরমাণু। এরা কিন্তু এই যে উপর থেকে নিচের দিকে আর কি, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন পরমাণুতে দেখো শক্তিস্তর কিন্তু একটা ইউজ হয়েছে, লিথিয়াম পরমাণুতে শক্তিস্তর কয়টা? 2টা। আর সোডিয়াম পরমাণুতে শক্তিস্তর কয়টা? 3টা, ঠিক আছে? এখন প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু এরা একটা সেম গ্রুপের মৌল, তাদের কিন্তু একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে, যেটা হলো NS1।
যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, লিথিয়ামে 2s1, সোডিয়ামে 3s1, মানে এই প্রত্যেকটা মৌলর সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রনই থাকবে অলওয়েজ। দেখো এই যে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন, সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন। হ্যাঁ, এখন আমি যে ছবিটা দেখাইলাম তুমি এখান থেকে কি বুঝলা? আদৌ কিছু বুঝছো আমি কেন দেখাইছি এটা? উপর থেকে তুমি যখন নিচে যাইতেছো তখন আস্তে আস্তে কি পরমাণুর সাইজটা বড় হইতেছে না? একটু আগে দেখাইলাম পরমাণুর আকার কিভাবে উপর থেকে নিচে গেলে বড় হয়, মনে আছে তো? কারণ তো স্পষ্ট, এই যে একটা এক্সট্রা এক্সট্রা শক্তি স্তর অ্যাড হইতেছে, এই জন্য বড় হইতেছে। ঠিক আছে, এখন এই যে বড় হইতেছে তার সাথে আমার ধাতব ধর্মের কি সম্পর্ক? প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তোমার যে পারমাণবিক ব্যাসার্ধ তার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে তার এই একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের যে আকর্ষণটা কাজ করবে এটা তো অনেক কাছাকাছি। আর এই যে সোডিয়ামেও দেখো আমার কিন্তু মোটামুটি এখানে 11টা প্রোটন আছে ভিতরে, আর বাইরে আছে 11টা ইলেকট্রন। এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি কাজ করার কথা, ঠিক আছে, কিন্তু ওই যে আমরা দেখছি নতুন একটা এক্সট্রা শক্তিস্তর অ্যাড হওয়ার কারণে অনেক বড় হয়ে গেছে। তা বড় হওয়ার কারণে একদম সব থেকে বাইরের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা এটা কি একটু কমে গেছে না বলো? ওই যে দূরত্ব যত বাড়বে আমার বল তত কমবে। এটার একটা বাস্তব এক্সাম্পল দিয়ে তুমি এইভাবে মনে রাখতে পারো। সাপোজ তুমি আর তোমার বন্ধু, হ্যাঁ, একই স্কুলে পড়তেছো, তোমাদের মধ্যে এই সময় যে বলটা কাজ করবে পারস্পরিক একটা টান আকর্ষণ, এখন সাপোজ তোমার বন্ধু অন্য একটা জেলায় চলে গেল, ওর বাবা মনে করো সরকারি চাকরি করে, ওর ট্রান্সফার হয়ে গেল ঢাকা, আর তুমি মনে করো রয়ে গেল চট্টগ্রাম। এখন তোমাদের মধ্যে কি আগের মতো বলটা আর কাজ করবে বা আকর্ষণটা কাজ করবে নাকি কমবে? অবশ্যই একটু কমবে, এটাই স্বাভাবিক। এখন ও মনে করো অন্য জেলা না, ধরো ও পুরো চলে গেছে অন্য দেশে, তুমি বাংলাদেশে ও আমেরিকায়, ঠিক আছে, এই এতখানি ডিস্টেন্স দুইজনের মাঝে, তাইলে বলো ওদের আকর্ষণ বলটা কি অনেক কম হবে না? তা আকর্ষণ বল যদি কম হয় তাহলে কি এই একটা ইলেকট্রনকে সরানো অনেক ইজি না বলো? এইটাকে সরানো একটু কঠিন আর এটাকে সরানো অনেক ইজি তার তুলনায়, ঠিক আছে। তাইলে আমি কিন্তু দেখছি যে ইলেকট্রনকে যত সহজ আমরা সরাতে পারবো ওইটি তার ধাতব ধর্ম তত বেশি না বলো? তাহলে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি নাকি হাইড্রোজেনের ধাতব ধর্ম বেশি? এইভাবেই আমার একই গ্রুপের যত উপর থেকে আমি নিচের দিকে যাব, যেহেতু আমার সাইজ বড় হইতেছে এক্সট্রা শক্তি স্তরের কারণে, এই জন্য সর্ববহিস্থ শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কমে যায়, যার ফলে এই সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে অনেক সহজেই সরানো যায়। এর ফলেই এদের ধাতব ধর্ম আস্তে 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 বাড়তে থাকে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আমাদের পরীক্ষার হলে আসে আমরা কি অ্যান্সার করতে পারবো না? এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, সাপোজ বাবা মার যখন একটা সন্তান থাকে তারা কিন্তু অনেক মনে করো তুলু তুলু করে রাখে, একদম নয়নের মনি, মানে একদম চোখে চোখে রাখে, ঠিক আছে। এই ছেলেগুলো একটু ব্রয়লার মুরগি টাইপের হয়। কিন্তু যাদের মনে করে দেখবা আমাদের দাদা দাদি বা নানা নানি, তাদের কিন্তু অনেক সন্তান সন্ততি ছিল, এই সময় কিন্তু তারা প্রত্যেকের পিছিয়ে এত অ্যাটেনশন দেওয়ার সময় ছিল না, ঠিক আছে। খাইলে খা নাইলে না, ভাত বাইরে রাখছি, ওই পান্তা ভাত দিত, খাইলে খায়, তো কিসের ওই সময় তো তোমাদের মতো স্যান্ডউইচ বার্গারের যুগ ছিল না, খাইলে খাবে নাইলে না, ঠিক আছে, ওরা নিজেরাই খাইতো, বাট আমরা খাই না। যাই হোক, তো এভাবে মনে রাখবা যে যেহেতু এদের অনেক মনে করো সন্তান, তাহলে এই একটা সন্তানের প্রতি তার কি মায়া দয়া কি বেশি থাকবে নাকি কম থাকবে? অবশ্যই একটু টান একটু কম থাকবে, এই জন্য মনে করো সহজেই এর অন্য একটা শহরে পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, অনেক ব্যাখ্যা দিছি। এখন এখানে কিছু কারণ সুন্দরভাবে লেখা আছে যে একই গ্রুপের নিচের দিকে গেলে তোমার পরমাণুর আকারটা বাড়ে, যেটা আমি ব্যাখ্যা করছি ভালোভাবে এক্সট্রা শক্তি স্তরের কারণে। এর ফলে আচ্ছা এখানে একটা কথা হচ্ছে ভ্যালেন্স, এই ভ্যালেন্স কথাটা আমরা কেমিস্ট্রির এই যে পরবর্তী চ্যাপ্টার পঞ্চম অধ্যায়ে শিখবো। হ্যাঁ, ভ্যালেন্স মানে হলো সর্বশেষ শক্তি স্তর, এটা আপাতত মনে রাখো, সব থেকে বাইরের যে শক্তি স্তরটা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে সব থেকে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন। তো যেহেতু পরমাণুর আকারটা বড় হইতেছে, তাহলে একেবারে সর্ববহিস্থ ইলেকট্রন আর নিউক্লিয়াস এদের মধ্যবর্তী দূরত্বটা কি বাড়তেছে না? বাড়তেছে। এর ফলে
যেহেতু দূরত্ব বাড়তেছে, আমি কিন্তু কুলম্ব বলের যে সূত্রটা দেখাইছি সেখানে দূরত্বের সঙ্গে বলের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল না বলো? তাহলে দূরত্ব যত বাড়তেছে তাহলে আমার বল কি তত কমতেছে, আকর্ষণ শক্তি কমতেছে, যেহেতু কমতেছে তাহলে আমরা খুব সহজেই ইলেকট্রনকে সরাই নিতে পারবো, অর্থাৎ ধাতব ধর্ম তত বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। এখন দেখো ধাতব ধর্মের ঠিক বিপরীত জিনিসটাই হলো অধাতব ধর্ম। ধাতুর ধর্ম যদি ধাতব ধর্ম হয় তাহলে নিশ্চয়ই অধাতুর ধর্ম হলো অধাতব ধর্ম। ঠিক আছে, আর অধাতু কারা? ধাতু ছিল যারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু হলো যারা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে অধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ধর্ম। আমাদের বই থেকে কিছু কথা একদম হুবহু দেখাইতেছি। প্রথমে অধাতব ধর্মের সংজ্ঞাটা দেয়া। তো ধাতু কি ছিল? আমার মনে পড়ে তোমাদের ধাতু কি ছিল? ধাতু কি তাপবিদ্যুৎ পরিবহন করত, ঝনঝন শব্দ হতো বা ধাতব শব্দ হতো, চকচকে ছিল। তাহলে অধাতব কি হবে? অবশ্যই অধাতব যে সকল মৌল চকচকে নয়, ঝনঝন শব্দ করে না, তাপবিদ্যুৎ পরিবহন করে না বা কুপরিবাহী, তারা হলো অধাতু। ঠিক আছে, কিন্তু আমাদের এটা তো নর্মাল সংজ্ঞা। আধুনিক সংজ্ঞা তো বললামই যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তারাই হলো অধাতু। আচ্ছা, তাহলে কেন ইলেকট্রন গ্রহণ করে জানি, এর ব্যাখ্যাটা কি? ইলেকট্রন কেন গ্রহণ করে এরা? ভেরি গুড, অষ্টক পূরণের জন্য, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। খেয়াল করো, তাহলে ইলেকট্রন যখন গ্রহণ করবে, সাপোজ এই যে ক্লোরিন, এই ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, এ কি একটা নেগেটিভ আয়ন বা অ্যানায়নে পরিণত হবে না? ঠিক আছে, তো এখানে এই পার্টটা একটু ভালোভাবে রিডিং দিও, তোমরা অলরেডি বুঝতে মানে অলরেডি হয়ে গেছে বলতে গেলে পড়া। দেখো, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার অধাতব ধর্ম তত বেশি। এটা কি একেবারে ধাতব ধর্মের মতো না বলো? জাস্ট পার্থক্য হইলো ধাতব ধর্মে ছিল যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, ছাইরা দেয়, আর এইখানে কি যে যত ইজিলি ইলেকট্রনটাকে গ্রহণ করবে তার অধাতব ধর্ম তত বেশি। ঠিক আছে, এখন এর যে পর্যায় ভিত্তিক সম্পর্কটা আছে সেইটা কি? পর্যায় ভিত্তিক সম্পর্ক অনুসারে যদি একটা আমরা পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীর মনে করো যে কোনো একটা পর্যায় নেই, সেই পর্যায়ের তুমি বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মটা বৃদ্ধি পায়। এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি একটু আগে পড়ছো বা একটা পর্যায় সারণী যদি আমরা দেখি, এই পর্যায় সারণীর দেখো বাম থেকে তুমি যত ডান দিকে যাবা তোমার ধাতব ধর্ম কি হবে? আমি কিন্তু ধাতব ধর্মের কথা জিজ্ঞাসা করতেছি। বাম থেকে ডানে ধাতব ধর্ম জানে কি হইতো? কমতে থাকতো। তাইলে এই বাম থেকে ডানে অধাতব ধর্ম কি হবে? বাড়তে থাকবে। আবার উপর থেকে নিচে ধাতব ধর্ম কি কি করতে থাকতো? বাড়তো নাকি কমতো? না না না, বাড়তো বাড়তো, বৃদ্ধি পাইতো। উপর থেকে তুমি যত নিচে যাবা তোমার কি একদম বাইরের যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে থাকে না, তো ইজিলি কিন্তু আমরা ইলেকট্রনটা সরাতে পারি। যে ফ্রান্সিয়ামের যে লাস্টের সে শক্তি স্তরের ইলেকট্রনটা তারা আমরা অনেক ইজিলি সরাইতে পারি। অর্থাৎ ফ্রান্সিয়ামের কিন্তু এই যে ধাতব ধর্ম অনেক বেশি কম্পেয়ার টু হাইড্রোজেন। বুঝতে পারছো? আমি একটু পরে তোমার একদম ইজি একটা টেকনিক শিখাই দেবো, ওই টেকনিকের মাধ্যমে তুমি সবকিছু মনে রাখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখনই বলি, ঠিক আছে, এত সাসপেন্স ক্রিয়েট করা লাগবে না। আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে কিন্তু বলছি। পারমাণবিক ব্যাসার্ধর সঙ্গে এই দুইটার একটা চমৎকার সম্পর্ক আছে। সম্পর্কটা কি জানো? দেখো আমি এখানে লিখছি যে ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ, মানে যে মৌলের আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি সেই মৌলের ধাতব ধর্ম কি তত বেশি হবে না? যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে যে পরমাণুর সাইজ যত বেশি ধাতব ধর্ম তত বেশি, সাইজ যত কম ধাতব ধর্ম তত কম। আর অধাতব ধর্মের সঙ্গে হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, সাইজ যত বড় অধাতব ধর্ম তত কম, আর সাইজ যত ছোট অধাতব ধর্ম তত বেশি। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র তিনটা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে বলছি, বাট আগামী ক্লাসে কিন্তু আমরা আরো এক্সট্রা তিনটা ধর্ম সম্পর্কে জানবো। এটা জানার পরে তুমি দেখবা কি এই যে সাইজের সঙ্গে, ঠিক আছে, সাইজের সঙ্গে শুধুমাত্র এই ধাতব ধর্মেরই সমানুপাতিক সম্পর্ক,
বাকি একটারও সমানুপাতিক সম্পর্ক না। এখানে তো শুধুমাত্র অধাতব ধর্ম লিখছি, বাট আমরা আগামী দিন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো দেখবো। ওইগুলো প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কি, সাইজ যত বড় হবে ওগুলো তত কমতে থাকবে, আর সাইজ যত কমবে ওগুলো তত বাড়তে থাকবে। বুঝতে পারছো? তবে কিছু কিন্তু ব্যতিক্রম আছে এগুলার। হ্যাঁ, এত ইজিলি তার পড়াশোনা মজা হয় না, সবকিছুর একটু ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রমগুলোর জন্যই আমাদের একটু বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। খেয়াল করো তাহলে, এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে, মনে করো আমি ষষ্ঠ পর্যায়ে নিলাম, ষষ্ঠ পর্যায়ে যে সিজিয়াম, বেরিয়াম, এখন যেহেতু আমি তোমার এই টেকনিকটা শিখাই দিয়েছি, তুমি কিন্তু ইজিলি মনে রাখতে পারবা। মানে জাস্ট এইটা চিন্তা করবা যে যাই চাক না কেন প্রশ্নে, তুমি দেখবা এটার সাইজ কি হইতেছে, সাইজ কি বড় হইতেছে নাকি কমতেছে, তারপর ওই ধর্মের অ্যান্সারটা করবা। ঠিক আছে? সাপোজ এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে তুমি ডান দিকে যাইতেছো, তোমার সাইজ কি হইতেছে বলো তো? কমতেছে। তাহলে ধাতব ধর্ম কি হইতেছে? আর অন্য যত ধর্ম আছে ওগুলো কি হইতেছে? বাড়তেছে, তাই না? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন বলো, এই যে গ্রুপ, এই যে 1 নাম্বার গ্রুপের কথাই চিন্তা করো, 1 নাম্বার গ্রুপে যত তুমি নিচে যাবা সাইজ কি হইতেছে? বাড়তেছে। তাহলে ধাতব ধর্ম কি হবে? আর অন্য যত ধর্ম আছে, অধাতব ধর্ম বা অন্য ধর্ম, এগুলো কি হবে? এগুলা কি হবে বলো, ধাতব ধর্ম বাদে অন্যান্য ধর্মগুলা? অবশ্যই কমবে। এ তো ভাবার তো কিছু নাই। সাইজের সঙ্গে শুধুমাত্র ধাতব ধর্মের সমানুপাতিক সম্পর্ক। মানে সাইজ বাড়লে এটা বাড়বে, সাইজ কমলে এটা কমবে। আর অন্য সবকিছুর ব্যস্তানুপাতিক। মানে সাইজ বাড়লে এটা কমবে, সাইজ কমলে এটা বাড়বে। ঠিক আছে? তাহলে আবার একটু চিন্তা করো, ধরো কোশ্চেনটা ভালো মতো শুইনো। ঠিক আছে? মনে করো এই যে 1 নাম্বার গ্রুপের তুমি নিচ থেকে যত উপরের দিকে যাবা, তোমার সাইজ কি বাড়বে নাকি কমবে? নিচ থেকে উপরের দিকে কমবে। তাহলে ধাতব ধর্ম কি হবে? সাইজ কমলে ধাতব ধর্ম করবে। আর অন্যান্য ধর্মগুলো কি হবে? বাড়বে। তাহলে এই যে ইজিলি এই সাইজের মাধ্যমে তোমরা কি অন্য সবকিছু মানে টেকনিকের মাধ্যমে পারবা না খুব তাড়াতাড়ি? তাহলে এই জন্য আমি মূলত প্রথমে সাইজটা পড়াইছি। ঠিক আছে? এখন এখানে তো আগের পৃষ্ঠায় যাই, যখন আমি ধাতব ধর্ম পড়াইছি একটা অ্যারো দিছি, এই অ্যারোটা দিয়ে আমি কি বুঝাইছি, মানে কোথা থেকে কোথায় বাড়তেছে। হ্যাঁ, ধরো এই ডান দিক থেকে তুমি যত বাম দিকে আসবা, তোমার কি ধাতব ধর্ম তত বাড়বে না? ধাতব ধর্ম বাড়বে। আবার তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা, তোমার কি ধাতব ধর্মগুলো বাড়তেছে না? সাইজ বাড়তেছে, ধাতব ধর্ম বাড়তেছে। এখন অধাতব ধর্মে আসি, খেয়াল করো। আচ্ছা, গ্রুপ ওয়াইজ রিলেশনশিপটা তো ভালো মতোই বুঝাইছি। হ্যাঁ, অধাতব ধর্ম, এখানে কিছু এক্সাম্পল দেওয়া দেখো। আমরা ধাতু আর অধাতু সম্পর্কে জানি, কিন্তু তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসে সম্ভবত আমি অর্ধধাতু বা মেটালয়েড সম্পর্কে বলছিলাম, তাই না? যারা মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে, আবার মাঝে মাঝে অধাতুর মতো আচরণ করে। অর্থাৎ তারা মাঝে মাঝে ইলেকট্রন দান করে, আবার মাঝে মাঝে ইলেকট্রন গ্রহণ করে। এরাই হলো অর্ধধাতু বা অপধাতু। এখন আমাদের বইতে শুধুমাত্র সিলিকনের কথা বলা আছে, যে সিলিকন একটি অপধাতু, হুইচ ইজ অবভিয়াসলি ট্রু অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট ফেমাস মেটালয়েডস। ঠিক আছে? আর এই সিলিকন কিন্তু ইউজ হয় আমাদের যে কম্পিউটার প্রযুক্তি। ঠিক আছে? এগুলো তুমি বুঝবা না, একদম খুবই ছোট ছোট। ঠিক আছে? মাইক্রোচিপ। তো এই ওইখানে কিন্তু এই সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকনকে ইউজ করা হয়। এছাড়াও কিছু অপধাতু আছে, অপধাতুগুলোর নাম হলো, মুখস্থ রাখবা। আমি কিন্তু তোমাকে সম্ভবত একটা ছন্দ দিছিলাম, তোমার কি মনে আছে অপধাতুগুলো মুখস্থ রাখার? ছন্দটা ছিল এমন একটা যে বিসি, আমি জাস্ট উচ্চারণ করতাম যে বি সি গি আস সব তে, এইভাবে উচ্চারণ করতাম। বি ফর বোরন, সি ফর সিলিকন, জি ফর জার্মেনিয়াম, এস ফর আর্সেনিক, সব ফর স্টিবিয়াম অথবা এন্টিমনি, আর তে ফর টেলুরিয়াম। মনে পড়ছে? এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আমার অর্ধধাতু বা অপধাতু এক্সাম্পল ইম্পর্টেন্ট। আচ্ছা,
তাহলে পর্যায় সারণীর এই লেখাগুলো নিজেরা পড়বা, তাহলে বুঝতে পারবা যে ওই যে বাম দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু, আর মাঝখানের গুলো হলো অর্ধধাতু উপধাতু। ঠিক আছে, এগুলো অলরেডি তোমরা জানো। তাহলে মেইনলি পর্যায়ভিত্তিক সম্পর্কটা কি বলতো? পর্যায়ভিত্তিক সম্পর্কটা হলো পর্যায় সারণীর তুমি যে কোনো পর্যায়ে নেও না কেন, সেখানে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, তোমার অধাতব ধর্ম বাড়বে নাকি কমবে বলো, বাম থেকে ডানে গেলে? হ্যাঁ, বাম থেকে ডানে গেলে সবকিছুই বাড়ে অ্যাকচুয়ালি। ঠিক আছে, শুধুমাত্র ধাতব ধর্মটা কমে আর সাইজ কমে। আর এই জন্য এই যে অধাতব ধর্মও বাড়বে, আয়নীকরণ শক্তিও বাড়বে, ইলেকট্রন আসক্তিও বাড়বে, তড়িৎ-ঋণাত্মকতাও বাড়বে। বুঝছো? এই টেকনিকটাও মনে রাখতে পারো। এটার যে এক্সপ্লেনেশন, আচ্ছা এখানে যেটা কোশ্চেন করছি আমি, এগুলো অ্যান্সার করো যে ধাতুর অধাতব ধর্ম কি আছে বলো তো, অথবা অধাতুর কি ধাতব ধর্ম আছে? এটা না বলাটা পুরোপুরি সেফ না, মানে না এর মতো, সোজা কথা, মানে আছে কিন্তু এটা আসলে না থাকার মতোই, খুবই কম। ঠিক আছে, ধাতুর অ্যাকচুয়ালি অধাতব ধর্ম আছে কিন্তু খুবই কম। অধাতুরও ধাতব ধর্ম আছে, এটাও কি খুবই কম, একদম নাইয়ের কাছাকাছি। আচ্ছা, অধাতব ধর্ম মানেই কি বলতো? ইলেকট্রন গ্রহণ করা, তাই না? তাহলে ধাতু নর্মাল অবস্থায় কিন্তু কখনো ইলেকট্রন গ্রহণ করে না, ওরা ইলেকট্রন ত্যাগ করে। কিন্তু যদি ধাতুরে জোর করে, তাহলে কিন্তু ধাতু একসময় ইলেকট্রন গ্রহণ করে। বুঝতে পারছো? তুমি কতটুকু জোর করতে পারবা ওইটার উপর ডিপেন্ড করতেছে। ধাতব ধর্ম মানে ইলেকট্রন ত্যাগ করার ধর্ম। অধাতু কিন্তু কখনো ইলেকট্রন ত্যাগ করে না, কিন্তু তুমি যদি জোর করো তাহলে ও ঠিকই ইলেকট্রন ত্যাগ করবে। বুঝছো? এখন এই অধাতব ধর্মের গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আমি একটু তোমাকে দেখাইতে চাই। সাপোজ আমি যে কোনো একটা গ্রুপ নিলাম, এখানে 16 নাম্বার গ্রুপটা নিছি। ঠিক আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এই গ্রুপের একটা নির্দিষ্ট গ্রুপের খেয়াল করো। আচ্ছা, তুমি তো অলরেডি চিট কোডটা আমি তোমাকে বলে দিছি, শর্টকাট। দেখো তো, এই যে গ্রুপের উপর থেকে নিচে যাইতেছে, সাইজ কি বড় হইতেছে নাকি কমতেছে? বড় হইতেছে। তাহলে অধাতব ধর্ম, অধাতব ধর্ম কি বাড়বে নাকি কমবে? কমতেছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জন্যই তো যে গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। কেন? আমি তোমাকে শর্ট টেকনিকটা শিখেছি, বাট প্রপার ব্যাখ্যাটা কি? প্রপার ব্যাখ্যাটা দেখো, ছবি আঁকো যে অক্সিজেন, তারপর সালফার আর সেলেনিয়াম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সালফারের হইলো কত 16, আর সেলেনিয়ামের হইলো 32 নাকি, সরি 34 মোস্ট প্রবাবলি, হ্যাঁ 34, এই 34। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করলাম সুন্দর মতন। এখন তুমি আমাকে বলো, অধাতব ধর্ম মানে হইলো ইলেকট্রন গ্রহণ করার ধর্ম, তাই না? এই যে অক্সিজেন, অক্সিজেনের বাইরে ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 6টা। সালফারের বাইরেও ইলেকট্রন কিন্তু 6টা, আর সিলেনিয়ামের বাইরেও, মানে সর্ববহিস্থ শক্তি স্তরেও কিন্তু ইলেকট্রন 6টা। এটাই তো থাকবে, তাই না? যেহেতু এরা সবাই একটা নির্দিষ্ট গ্রুপের মৌল, সবার বাইরে 6টা 6টা ইলেকট্রন। তাহলে আমি কিভাবে বুঝবো অধাতব ধর্ম কার বেশি কার কম? তোমার কি মনে হয়, কে ইলেকট্রন সহজে গ্রহণ করবে, অক্সিজেন নাকি সেলেনিয়াম? কেন? সেলেনিয়াম কিভাবে গ্রহণ করবে বলো তো? অধাতব ধর্ম বেশি কার, মানে তুমি তো শর্ট টেকনিক অলরেডি শিক্ষা আসছো, শর্ট টেকনিক অনুসারে সব থেকে বেশি অধাতব ধর্ম এখানে কার, যার সাইজ সব থেকে ছোট, মানে অক্সিজেন না? বুঝো নাই? অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম। শর্ট, তুমি তো, তোমার তো আমি শর্ট টেকনিকটা শিখাইছি যে এই অধাতব ধর্ম এগুলো কিন্তু সবকিছু সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি তোমাকে আমি সিম্পলি আস্ক করি যে 16 নাম্বার গ্রুপের অধাতব ধর্ম সব থেকে বেশি কোন মৌলের, সব থেকে বেশি কোন মৌলের, তুমি জাস্ট চিন্তা করবা কোন মৌলের সাইজ সব থেকে কম। যেই মৌলের সাইজ সব থেকে কম, ওই মৌলের অধাতব ধর্ম সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে সাইজ সব থেকে কম কার? অক্সিজেনের। তাহলে অক্সিজেনের অধাতব ধর্ম সব থেকে বেশি। যত নিচের দিকে আসতেছে অধাতব ধর্ম তত বেশি কমতেছে, আর ধাতব ধর্ম তত বেশি কি হইতেছে, বাড়তেছে। যে সাইজ বড় হইতেছে ধাতব ধর্ম বাড়তেছে।
এখানে কি তোমার কোনো কনফিউশন আছে বলো? এখন আসি সংজ্ঞা অনুসারে জিনিসটা প্রপার ব্যাখ্যাটা দেই। অধাতু করবে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখন অক্সিজেনেরও বাইরে 6টা, প্রত্যেকটারই কিন্তু বাইরে 6টা, মানে ওরা যদি অষ্টক পূর্ণ করতে চায় ওদের আরো এক্সট্রা কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন দেখো অক্সিজেনের সাইজের দিকে তাকাও, সালফারের দিকে তাকাও, আর সেলেনিয়ামের দিকে তাকাও, সব থেকে বেশি বড় সাইজ কার? তাইলে ইলেকট্রন আর একদম মনে করো এখানে একটা সর্ববস্তু যে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রন আর এই যে নিউক্লিয়াসের মধ্যে কোন ক্ষেত্রে দূরত্ব সব থেকে বেশি? সেলেনিয়ামের ক্ষেত্রে কিন্তু এই ভিতরের যে প্রোটন আছে বা নিউক্লিয়াস আর বাইরের যে ইলেকট্রনটা আমি প্রবেশ করাইতে চাইতেছি, তাই না? অথচ মানে কি ইলেকট্রন আমি গ্রহণ করাবো, যে যারে আমি প্রবেশ করাতে চাইতেছি সেই ইলেকট্রন আর ভিতরের প্রোটন। সেলেনিয়ামের ক্ষেত্রে দূরত্বটা সব থেকে বেশি, কারণ সেলেনিয়াম সাইজ অনেক বড়, বুঝছো, অনেক দূরে। এখন আর অক্সিজেনের কি অনেক অনেক কাছে না, যেহেতু শুধুমাত্র 2টা শক্তিস্তর আছে। তাহলে বলো কে ইজিলি ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে, অক্সিজেন নাকি সেলেনিয়াম? অবভিয়াসলি অক্সিজেন। কারণ আবার বলতেছি, কারণ হইল যেহেতু আমি গ্রুপ ভিত্তিক সম্পর্ক আলোচনা করতেছি, একটি নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে নতুন করে শক্তি স্তর যুক্ত হয়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং প্রোটন এবং সর্ববস্তু ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। এজন্য আকর্ষণটা কি কমে যায়, আর কমে যায় দেখাই আমরা সহজে ইলেকট্রনটা এখানে ঢুকতে চাবে না। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি মাত্র 2টা শক্তি স্তর, তাহলে বস্তু শক্তি স্তর মানে সর্ববস্তু যে ইলেকট্রনটা, যে ইলেকট্রনটাকে আমরা প্রবেশ করাবো এই শক্তি স্তরের মধ্যে, এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে আমরা এখানে প্রবেশ করাবো। তা ওই ইলেকট্রন আর এই ভিতরের যে প্রোটন আছে এদের মধ্যে কিন্তু অত বেশি ডিস্টেন্স নাই, দূরত্বটা খুবই কম। তার মানে অনেক বেশি বল কাজ করতেছে, ও খুব চাইতেছে ভাই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমার আমি চাই। তাহলে এই জন্য খুব ইজিলি ইলেকট্রনটা ও গ্রহণ করতে পারতেছে, আর ওর একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, ও এত ইজিলি গ্রহণ করতে পারবে না, ও গ্রহণ করতে পারবে, ওরা প্রত্যেকেই গ্রহণ করতে পারবে, কিন্তু কোশ্চেন হইল কে সব থেকে সহজভাবে গ্রহণ করতে পারবে? অক্সিজেন। এই জন্য অক্সিজেনের অদাতব ধর্মটা বেশি। তাহলে এই যে গ্রুপ ভিত্তিক আমি অদাতব ধর্মের ব্যাখ্যাটা দিলাম প্রপার, এটা কি তুমি বুঝতে পারছো? তাহলে এই যে পর্যায়ভিত্তিক ধর্মেরও তো একটা ব্যাখ্যা আছে, পর্যায়ভিত্তিক সম্পর্কে একটা নির্দিষ্ট পর্যায়ের কথা তুমি সাপোজ চিন্তা করো। আচ্ছা, একটা পর্যায় সারণী, হ্যাঁ, এই যে একটা নির্দিষ্ট পর্যায়, সাপোজ চতুর্থ পর্যায়ে নিয়ে আমরা একটু কথা বলবো। এই যে পটাশিয়াম ক্যালসিয়াম, এই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। 19 থেকে শুরু হয়ে কত পর্যন্ত গেল? এটা যেহেতু 37, তার মানে এইটা হলো 36। মানে পটাশিয়াম থেকে ক্রিপ্টন, পটাশিয়াম হলো 19, ক্রিপ্টন হইলো 36, ঠিক আছে? তা আস্তে আস্তে এই পটাশিয়াম থেকে ক্রিপ্টন, এই যে মোট 18টা মৌল আছে এগুলাই এই চতুর্থ পর্যায়ের মৌল। এখন যত বাম দিক থেকে ডান দিকে যাইতেছে সাইজ কি হইতেছে? সাইজ কমতেছে। সাইজ যদি কমে তাহলে ধাতব ধর্ম কি হইতেছে? কমতেছে। আর অধাতব ধর্ম কি হইতেছে? এটা হলো কি শর্টকাট, বাট প্রপার ব্যাখ্যাটা কি? প্রপার ব্যাখ্যা সাপোজ তুমি পটাশিয়ামের কথা চিন্তা করো আর ক্রিপ্টনের কথা চিন্তা করো, ঠিক আছে? পটাশিয়ামের কি সাইজ যদি এতটুকু হয়, আচ্ছা পটাশিয়ামটা একটু বড় করে রাখি কারণ পটাশিয়াম বড় আর ক্রিপ্টন ছোট। পটাশিয়ামটা বড় আর ক্রিপ্টনটা ছোট কেন? ওই যে ব্যাখ্যা তো আমি আগেই দিছি। এখন যেহেতু পটাশিয়ামটা বড়, এর সব থেকে বাইরের যে ইলেকট্রনটা আছে, খেয়াল করো, পটাশিয়াম এই বাইরে তুমি যদি একটা ইলেকট্রন এখানে প্রবেশ করাইতে চাও আর এইখানেও মনে করো তুমি একটা ইলেকট্রন প্রবেশ করাইতে চাও, কোন জায়গায় ইলেকট্রন প্রবেশ করানো ইজি হবে, পটাশিয়ামে নাকি ক্রিপ্টনে? ক্রিপ্টনে, কারণ সাইজটা অনেক ছোট, এই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি কাজ করবে, এই জন্য খুব ইজিলি ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ করার ধর্মটাই হলো অধাতব ধর্ম। যেহেতু ক্রিপ্টন সহজ ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, অর্থাৎ ক্রিপ্টনের অধাতব ধর্ম বেশি। এই যে কথাগুলো বললাম এগুলো কি পরীক্ষা হলে লিখতে পারবা?
পর্যায়ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এগুলো নিয়ে খুব একটা সিকিউ আসার কথা না, তা আমি তোমাকে শিখাই রাখলাম যে। আর এছাড়া অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। খেয়াল করো, আমি দুইটা তীর চিহ্ন আঁকাইছি। তীর চিহ্ন দিয়ে কি বুঝাইতেছি, যে একটা নির্দিষ্ট গ্রুপের তুমি নিচ থেকে যত বেশি উপরের দিকে যাবা, তোমার অধতব ধর্ম তত কি হবে, বাড়বে। মানে এবার আমি না সবকিছুকে মনে মনে, আমি মনে করো প্রশ্ন করছে একজন আমাকে যে এইটা কি হবে, আমি ওইটা কথা চিন্তাই করি না, আমি চিন্তা করি সাইজ। হ্যাঁ, সাইজ চিন্তা করি, আমার প্রথমে মাথায় আমি চিন্তা করি সাইজের কি হবে, তারপরে আমি ওই অ্যান্সারটা করি। যেমন আমি যখন তোমার প্রশ্ন করছি যে নিচ থেকে উপরে গেছো, আমি তখনই আমার মাথায় কাজ করছে আচ্ছা তাইলে সাইজ কমতেছে, সাইজ কমলে অধতব ধর্ম বাড়ে। মানে আমি ইনডিরেক্টলি এই জিনিসগুলো মনে রাখি, ঠিক আছে। আমার মুখস্থবিদ্যা খুবই খারাপ। আবার তুমি যখন এই বাম থেকে ডান দিকে যাইতেছো, তোমার কি অধতব ধর্ম কি হইতেছে, বাইরে যাইতেছে অবভিয়াসলি, তাই না, যেহেতু সাইজ সাইজ ছোট হইতেছে, তো অধতব ধর্ম বাড়তেছে। মানে বেশিরভাগ শোনো, অধতব ধর্ম অধতব ধর্ম আর এছাড়া অন্যান্য যে ধর্মগুলো আছে ধাতব ধর্ম বাদে, সেই প্রত্যেকটাই অ্যাকচুয়ালি এইভাবে অ্যারো চিহ্নটা ফলো করে, ঠিক আছে। এই বরাবর বাড়ে, আবার এই বরাবর বাড়ে। তাহলে বলো তো সব থেকে বেশি অধতব ধর্ম কার হওয়া উচিত, এই এই এইটা অনুযায়ী সব থেকে বেশি অধতব ধর্ম কার হওয়া উচিত এই চারটা অনুসারে, বলতে পারবা তো? হাইড্রোজেনের কিভাবে হয় ভাই? দেখো তুমি, হ্যাঁ ঠিক আছে, যে নিচ থেকে উপরের দিকে তুমি যত যাবা, যেহেতু সাইজ ছোট হইতেছে, তাইলে আমার অধাতব ধর্ম বাড়তেছে। সেই অনুযায়ী কি 7 নাম্বার পর্যায় থেকে 6 নাম্বার পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের অধাতব ধর্ম বেশি, আবার 6 নাম্বার পর্যায় থেকে 5 নাম্বার পর্যায়ের মৌলগুলোর অধাতব ধর্ম বেশি। এভাবে করতে করতে তুমি যখন একেবারে 1 নাম্বার পর্যায়ে যাবা, সেই 1 নাম্বার পর্যায়ের মৌলগুলোর অধাতব ধর্ম সব থেকে বেশি হওয়ার কথা। ঠিক আছে না এই পর্যন্ত? তাহলে 1 নাম্বার গ্রুপের মৌল তো আছে, সরি 1 নাম্বার পর্যায়ের তো মৌল আছে হাইড্রোজেন আর হিলিয়াম। এদের মধ্যে কার অধাতব ধর্ম সব থেকে বেশি, হাইড্রোজেনের নাকি হিলিয়ামের? তাহলে তুমি হাইড্রোজেন কেন বলছো? ঠিক আছে, এই ছিল আজকের পড়া। আজকে একেবারে ইজি সব পড়া ছিল, ঠিক আছে, ডিপ কোনো কিছু ছিল না। তবে নেক্সট ক্লাসটা একটু বলতে পারো ডিপ হবে, ঠিক আছে, একটু বড় হতে পারে আগামী, আসলে একটা ক্লাসও লাগতে পারে, দুইটা ক্লাসও লাগতে পারে, আই এম নট কোয়াইট শিওর। আচ্ছা, আজকে যা পড়লাম তোমার কোনো কোশ্চেন আছে এগুলোর উপর? আশা করি সবকিছু বুঝছো একেবারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।